প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছেন ডিবি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ অসংক্রামক রোগ। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার অনুপম হোসেন 1971 সালে অগস্ট মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1996 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমপিএইচ ও এমফিল ডিগ্রি লাভ করেন। তিনি বেসরকারি মেডিকেল কলেজ জেড.এইচ. শিকদার উইমেন্স মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিন বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। বর্তমানে তিনি জনস্বাস্থ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ এবং পরামর্শক হিসেবে কাজ করছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানাবার জন্য। স্যার, নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক, এই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে আসলে কোন কোন ডিজিজগুলো পড়ছে? এটি হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, সিওপিডি, অ্যাজমা, ফিউ টাইপস অফ ক্যান্সার, সাম কাইন্ড অফ মেন্টাল ডিসঅর্ডার, কিছু কিছু আই ডিজিজ, ইএনটি ডিজিজ, এই সবগুলি নন কমিউনিকেবল ডিজিজের। তার মানে হলো, মোদ্দা কথা হলো, যেটা একজন থেকে আরেকজনে ছড়ায় না। আমরা কমিউনিকেবল ডিজিজ নিয়ে অনেক বেশি কনসার্ন, যেমন করোনা একটি কমিউনিকেবল ডিজিজ, এটি একজন থেকে আরেকজনে সংক্রামিত হয়। কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে আমরা খুব একটা কনসার্ন না, কিন্তু দিস ইজ one of the main cause, I should say the main cause of death in Bangladesh and in the world also. আমরা যদি ওয়ার্ল্ডের সিনারিও চিন্তা করি, তাহলে 75% মানুষ মারা যায় নন কমিউনিকেবল ডিজিজে। দ্যাট ইজ কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, ক্যান্সার, ফিউ টাইপস অফ ক্যান্সার, এইসব রোগে। আর যদি বাংলাদেশের অ্যাসপেক্টে চিন্তা করি, তাহলে অলমোস্ট 80% মানুষ মারা যায় নন কমিউনিকেবল ডিজিজে। এবং এইখানে আমাদের ফোকাসটা অনেক বেশি দেওয়া উচিত। কারণ হলো যে আমরা নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেন্ট করলে আমরা কিন্তু অনেক দিক থেকে লাভবান হই। কারো যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, তার ট্রিটমেন্টের জন্য 1 থেকে 2 লাখ টাকা লাগবেই। কারো যদি স্টেন্টিং করা লাগে, আরও বেশি টাকা খরচ হয়। কারো স্ট্রোক হয়ে গেল, ওই ফ্যামিলির আর কোনো লাইফ থাকে না। কারো ক্যান্সার হয়ে গেল, ওই ফ্যামিলি একদম আনসোশ্যাল হয়ে যায়। অনেক ফ্যামিলিকে পথে বসে যেতে দেখেছি নন কমিউনিকেবল ডিজিজের কারণে। স্যার, কেন আসলে এই নন কমিউনিকেবল ডিজিজগুলো বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কার্ডিয়াক রোগগুলো কেন বৃদ্ধি পাচ্ছে, কেন কিডনিজনিত সমস্যা বৃদ্ধি পাচ্ছে, কেন ডায়াবেটিক রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? এটির কারণ হলো আমাদের সেডেন্টারি লাইফস্টাইল। আমরা খাওয়া দাওয়া পছন্দ করি, আমাদের চারপাশে অসংখ্য ব্র্যান্ডের ফুড ঘুরতে থাকে। আমাদের বাচ্চারাও প্রচণ্ড প্রলুব্ধ হয়। বাচ্চাদেরকে বুঝ দিতে যে বাচ্চারাও যায়, আমরাও খাই। আমাদের চারপাশে কোনো কোনো জায়গা আছে, কোনো কোনো পাড়া রয়েছে, কোনো কোনো রোড রয়েছে, রেস্টুরেন্টের সংখ্যা বাসার সংখ্যার চেয়ে বেশি। এটি একটি বড় কারণ যে আমরা প্রচুর পরিমাণে খাবারের প্রতি, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, স্পাইসি ফুডের প্রতি ঝুঁকে পড়ছি। সেডেন্টারি লাইফস্টাইল, আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে চাই না। আমাদের রাজ্যের অলসতা, যেটুকু সময় পাই আমাদের মোবাইল, ফেসবুক, আমাদের ইন্টারনেট, আমাদের কম্পিউটার, আমাদের ল্যাপটপ নিয়ে আমরা সময় কাটিয়ে দিই। আমাদের বাচ্চারা গেম খেলে, কি গেম খেলে? কম্পিউটারি গেমস খেলছে। আমাদের বাচ্চারা মিনিমাম যে বাসার মাঝে যে খেলাধুলা আমরা ছোটোবেলায় করতাম, সেগুলোতেও অভ্যস্ত না। আর মাঠে যেতে আমরা অনেক বাচ্চা, বাবা মা চিন্তা করি মাঠে ছাড়বো বাচ্চাকে, ইনসিকিউর ফিল করি। সো বাচ্চাও যাচ্ছে না মাঠে, আপনিও যাচ্ছেন না পার্কে, যা হবার তাই হচ্ছে। খুব দ্রুত, আমি যখন শিকদার মেডিকেল কলেজে ছিলাম, অনেক কম বয়সে স্ট্রোকের পেশেন্ট দেখেছি, অনেক কম বয়সে হার্ট অ্যাটাকের পেশেন্ট দেখেছি। সো এটা নর্মাল একটা সিনারিও হয়ে যাচ্ছে। আমার মনে হয় দিন যত যাচ্ছে এই প্রবলেমগুলো আরও তত অ্যাকিউট হচ্ছে। আপনি চিন্তা করে দেখুন, আগে কিন্তু এত পাওয়া যেত না, কিন্তু এখন ঘরের পাশেই আপনি হয়তো কাউকে পাবেন যে হয়তো স্ট্রোকের পেশেন্ট। পরবর্তী ফ্যামিলিতে একজনকে পাবেন, কিংবা নিজের ফ্যামিলিতে একজন রয়েছে ডায়াবেটিস পেশেন্ট। স্যার, এখন কিন্তু শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস হচ্ছে না, এখন কিন্তু 13 থেকে 14 বছর বয়স যারা রয়েছে, যাদের কম বয়সে, তাদেরও কিন্তু ডায়াবেটিস দেখা দিচ্ছে শুধুমাত্র ওভারওয়েটের কারণে। যেহেতু স্যার বাচ্চাদের প্রসঙ্গ এসছে, আপনার কাছে একটু জানতে চাই যে অভিভাবকদের প্রতি আপনার পরামর্শ কি, যে কিভাবে আসলে বাচ্চাদেরকে তারা পড়াশোনার পাশাপাশি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের প্রতি উদ্বুদ্ধ করবে? সেটি হলো যে আমরা ছোটোবেলায়, যদি একেবারে ছোটোবেলার কথা চিন্তা করি, তাহলে আমাদের যে কোনো শিশু
বড় হবার সময় বাবা মায়ের সবচেয়ে অনুভূতিপূর্ণ মুহূর্তটা কোনটি? একটি হলো বাচ্চা যখন কথা বলে, আরেকটি হলো বাচ্চা যখন হাঁটে। সো কথা বলাটা কিন্তু আমরা সারা জীবন অব্যাহত রাখি, কিন্তু হাঁটাটা আমরা কিন্তু একটা সময়ের পরে দেখা যায় যে আমরা রেস্ট্রিক্ট করে ফেলি। ইভেন আমি এমন বাচ্চাকে জানি যে বাচ্চা নিজের ছায়া দেখলে ভয় পায়, তার মানে তার হাঁটার কোনো অভ্যাস নাই। স্কুলে যাওয়ার সময় নিজের ছায়া দেখেছে, তখন বলছে আম্মু এটা কে? এটা নিশ্চয়ই কোনো কার্টুন ক্যারেক্টার হবে যে তাকে তাড়া করছে। তার মানে হলো তার হাঁটার কোনো অভ্যাস ডেভেলপ করেনি। সো অভিভাবক হিসেবে আপনার কর্তব্য হলো বাচ্চাকে আঙুল ধরে মাঠে নিয়ে যাওয়া, খেলার মাঠের সাথে ওকে পরিচয় করিয়ে দেওয়া। ও যাতে প্রতিদিন 1 ঘন্টা সময় কাটাচ্ছে, এতে আপনার বাচ্চার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট ইমেন্স হবে, প্রচুর পরিমাণে হবে। এবং আপনার বাচ্চা কত দিক দিয়ে লাভবান হবে আপনি নিজেও, আমরা এই অনুষ্ঠান যদি শুধু এটা নিয়ে আলোচনা করি তাহলে শেষ হয়ে যাবে। যে স্পোর্টস বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাচ্চার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্টে হাজারোভাবে হেল্প করতে পারে। এবং স্যার এটার সাথে কি আসলে বাচ্চাদের আইকিউ বাড়ার কোনো সম্পর্ক রয়েছে কিনা? অ্যাবসলিউটলি। ভেরি রিসেন্টলি একটা গবেষণা হয়েছে, সেটি হলো ন্যাশনাল লাইব্রেরি অফ ইউকে এই গবেষণাটি করেছে, ইউকের একটি ইউনিভার্সিটিকে সাথে নিয়ে। সেই গবেষণায় দেখা গেছে লো ইন্টেন্সিটি এক্সারসাইজ মানে হলো হাঁটাহাঁটি, হাঁটাহাঁটি যদি বাচ্চা শুরু থেকেই করে, সেই সব বাচ্চার যাদের বয়স হলো 5 এবং আপ টু 21 বছর বয়স পর্যন্ত, এই বাচ্চাগুলি যদি হাঁটাহাঁটি করে তাহলে তাদের আইকিউ বাড়ে। শুধু আইকিউ বাড়ে না, তাদের পড়ার কনসেন্ট্রেশন বেড়ে যায়, তাদের রিডিং পারফরমেন্স বেড়ে যায়, তাদের ম্যাথামেটিক্স পারফরমেন্স বেড়ে যায়, তাদের টাইম ম্যানেজমেন্ট ভালো হয়, তাদের মেন্টাল ক্যাপাসিটি বেড়ে যায়। সেই সব বাচ্চারা ডিসিশন মেকিংয়ে ভালো হয়, তাদের আত্মহত্যা করার প্রবণতা কমে যায়। সো এত যেহেতু পজিটিভ বেনিফিট, তাহলে কেন আপনি আপনার বাচ্চাকে হাঁটাহাঁটির ব্যাপারে এনকারেজ করবেন না? আর আপনি যেটি বলছিলেন বাচ্চার ওভারওয়েট হওয়া, আমাদের বাংলাদেশে উই আর সাফারিং ফ্রম ডাবল বার্ডেন অফ নিউট্রিশন। একদিকে বাংলাদেশের 30% বাচ্চা সাফার করছে ম্যালনিউট্রিশনে বা আন্ডার নিউট্রিশনে, আরেকদিকে আমাদের বাচ্চারা অলমোস্ট 30% বাচ্চা সাফার করছে ফ্রম ওভারওয়েট। এবং এটিকেও কিন্তু অপুষ্টি বলা হচ্ছে বা ম্যালনিউট্রিশন বলা হচ্ছে। অ্যাবসলিউটলি। সো এই বাচ্চাগুলোকে অ্যাড্রেস করা, এই বাবা মাকে আমরা কোনোভাবেই দায় মুক্তি দিতে পারি না। বাবা মা অনেকাংশে দায়ী। দেখা যাচ্ছে বাবা হাতে করে এমন একটা খাবার আনছেন, মাও চাকরি করেন, উনিও হাতে করে এমন একটা খাবার আনছেন, দুইটি ফাস্ট ফুড অথবা জাঙ্ক ফুড, বাচ্চা খাচ্ছে, খুব পছন্দ করছে, বাবা মাকে আব্বু আব্বু আম্মু আম্মু বলছে, বাবা মাও ওই লোভে প্রত্যেক দিন এই খাবারগুলি আনছেন এবং বাচ্চার ওয়েট বাড়ছে এবং জুভেনাইল ডায়াবেটিস হচ্ছে, কারো কারো ছোটো বয়সে ডায়াবেটিস হচ্ছে, কারো অন্যান্য রোগ হচ্ছে, এবং খুব কম বয়সে আমরা স্ট্রোকের পেশেন্ট পাচ্ছি, কম বয়সে কার্ডিয়াক পেশেন্ট পাচ্ছি, which is very alarming. স্যার যাদের কার্ডিয়াক রিলেটেড প্রবলেম রয়েছে অর্থাৎ কোলেস্টেরল যাদের বেশি, তাদের আসলে খাদ্যাভ্যাসের কীরকম পরিবর্তন করা উচিত এবং সেই সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? খাদ্যাভ্যাসের ব্যাপারটা তো আমরা মোটামুটি সবাই জানি যে আমরা কোলেস্টেরল যাদের বেশি রয়েছে তারা আমরা আমিষ জাতীয় খাবার, প্রোটিন ফুডে আমরা রেস্ট্রিক্ট করব। একটা পার্টিকুলার ডেফিনেটলি একটা রেস্ট্রিকশান আসে। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটির ব্যাপারটা আমি এখানে একটু বেশি ফোকাস করতে চাই। ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা এই ব্যাপারটি একদমই ইগনোর করি, এবং আমরা যারা ক্লিনিশিয়ান, আমার বন্ধুরা যারা ক্লিনিশিয়ান, তারাও দেখা যায় অনেকে পরামর্শ দেন খুব দ্রুত মেডিসিন গ্রহণ করার। সো আমরা একটু ওয়েট করে যদি মেডিসিন দিই এবং মেডিসিনের সাথে যদি আমরা হাঁটাহাঁটির অ্যাডভাইসটা দিই, তাহলে বোধহয় পেশেন্ট খুব দ্রুত রিকাভার করতে পারে কোলেস্টেরলের প্রবলেম থেকে, কার্ডিয়াক প্রবলেম থেকে, ব্লাড প্রেশারের প্রবলেম থেকে। আমরা অনেক সময় এই অ্যাডভাইসটা খুব কম দিই যে হাঁটাহাঁটির ব্যাপারটি, এবং কতটুকু হাঁটতে হবে সে ব্যাপারটিও আমরা বলি না, এবং হাঁটাহাঁটিরও কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। আমার মনে হয় এই ব্যাপারটি আজকে আমি ফোকাস করতে পছন্দ করব, যে যাদের কোলেস্টেরল প্রবলেম রয়েছে, যাদের হার্টের প্রবলেম রয়েছে, যাদের ব্লাড প্রেশারের প্রবলেম রয়েছে, তাদের একটি বড় অংশ জানেন না যে হাঁটার মাধ্যমে এই প্রবলেমগুলো আপনি সলভ করতে পারেন যদি আপনি ব্রিস্ক ওয়াকটা জানেন। আচ্ছা, ব্রিস্ক ওয়াক মিনস যে আপনি হাঁটবেন, আপনার হাঁটাটা আপনি নর্মালি শুরু করবেন, সেটা হলো মিনিটে অ্যারাউন্ড 60 থেকে 85 মিটার। আচ্ছা, আপনার এখন প্রত্যেকটা পার্কেই মোটামুটি 50 মিটার পর পর আপনার স্টোন সেট করা আছে যে 50 মিটার, 100 মিটার। সো আপনি বুঝতে পারছেন আপনি কতটুকু যাচ্ছেন। সো আপনি শুরু করবেন এমনভাবে যে আপনি মিনিটে 60 থেকে 85 মিটার পর্যন্ত যাচ্ছেন। তারপর আপনি 10 মিনিট পরে ব্রিস্ক ওয়াক শুরু করবেন। ব্রিস্ক ওয়াক মিনস প্রতি মিনিটে 100 মিটার, মিনিমাম 100 স্টেপ।
আপনার হাইট যদি আমার মতো হয় 6 ফিটের ওপরে, তাহলে আপনার 100 স্টেপেই কাভার হয়ে যাবে 100 মিটার। কিন্তু কারো হাইট যদি 5 ফিট 2 ইঞ্চি, 5 ফিট 3 ইঞ্চি হয়, 5 ফিট 4 ইঞ্চি হয়, তার হয়তো 120 স্টেপ লাগবে। কিন্তু 1 মিনিটে 100 মিটার আপনাকে অতিক্রম করতে হবে। সেজন্য আপনার যা স্টেপ দরকার সেই স্টেপটুকু নিতে হবে। আমাদের অনেকে আমাকে বলেন পার্কে হাঁটার সময়, ডাক্তার সাহেব অনেক দিন ধরে হাঁটছি, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারছি না, অনেক দিন ধরে হাঁটছি, কোলেস্টেরল কন্ট্রোল হচ্ছে না, অনেক দিন ধরে হাঁটছি, ব্লাড সুগার কন্ট্রোল হচ্ছে না। তারা ঠিক ব্রিস্ক ওয়াকটা জানেন না। আচ্ছা, যে ব্রিস্ক ওয়াকটা খুব ইম্পর্টেন্ট। এই সময়ে অ্যারোবিক ফেজ অফ অক্সিডেশন অ্যানারোবিক ফেজ অফ অক্সিডেশনে পরিণত হয়। এটা মেডিকেল টার্ম, এটা সবার বোঝার দরকার নেই। বুঝতে হবে যে আমি শুরু করব নর্মাল ওয়াক দিয়ে, 1 মিনিটে 80 থেকে 85 বা 60 থেকে 85 মিটার এইটুকু ডিস্টেন্স। আচ্ছা। তারপরে আমার 30 মিনিট হাঁটতে হবে, ব্রিস্ক ওয়াক করতে আচ্ছা। হবে। স্যার, আপনি কথা বলছিলেন যে ব্রিস্ক ওয়াক নিয়ে, আমরা আরেকটু জানতে চাই। আমার মনে হয় যে আমাদের দর্শক যারা রয়েছেন, যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, তাদের আরো বিস্তারিত জানা উচিত, কারণ এটি সুস্থতার সাথে অনেকটাই জড়িত। অনেকেই হাঁটেন, দীর্ঘদিন ধরে হাঁটেন, 15 বছর ধরে হাঁটছেন, 10 বছর ধরে হাঁটছেন, তারপরেও মাঝে মাঝে বলেন যে আমি ব্লাড সুগার কন্ট্রোল করতে পারছি না, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারছি না, কোলেস্টেরল হাই হয়ে থাকছে। তার মানে হলো অনেকেই জানেন না যে হাঁটাহাঁটিরও কিছু ভিন্নতা রয়েছে। আপনি ডিফারেন্ট ডিজিজের জন্য ডিফারেন্ট রকমভাবে হাঁটতে পারেন। আপনি যদি সুস্থতা ইনশিওর করতে হাঁটতে চান, তাহলে আপনি নর্মালি র্যান্ডমলি হাঁটেন, কোনো সমস্যা নেই। আপনি তখন 1 মিনিটে 80 মিটার, 1 মিনিটে 85 মিটার হাঁটেন, কোনো সমস্যা নেই। আপনি আরাম করে হাঁটেন, প্রকৃতির সাথে আপনার সখ্যতা গড়ে তোলেন। কিন্তু আপনি যখন কোনো পার্টিকুলার ডিজিজকে প্রিভেন্ট করার জন্য, কিংবা কোনো রোগ হয়ে পড়েছে আপনার, সেই রোগ থেকে বেরিয়ে আসার জন্য হাঁটছেন, তখন আপনাকে ব্রিস্ক ওয়াক করতে হবে। সেই ওয়াকটি হলো 30 মিনিট করবেন আপনি। সেই 30 মিনিটে আপনার প্রত্যেক মিনিটে 100 মিটার হাঁটতে হবে, মিনিমাম 100 স্টেপ। কারো হাইট যদি একটু বেশি হয় তার জন্য 100 স্টেপ, কারো হাইট একটু কম হলে 120 স্টেপ বা 120-এর বেশিও লাগতে পারে, কিন্তু 100 মিটার অতিক্রম করতেই হবে। সো এটি হলো মোদ্দা কথা এবং বটম লাইন। এটিকে ধরে তার আগে হলো ওয়ার্ম আপ ফেজ, সেখানে আপনি নর্মাল হাঁটবেন, কুল ডাউন ফেজে আবার আপনি নর্মাল হাঁটবেন। সো আপনি মাঝখানে 30 মিনিট ব্রিস্ক ওয়াক করবেন, 10 মিনিট ওয়ার্ম আপ, 10 মিনিট কুল ডাউন। এই হবে আপনার মোটামুটি অ্যারাউন্ড 1 ঘন্টা বা 50 মিনিটের একটা রুটিন। এটি যদি আপনারা ফলো করেন, তাহলে আপনি যে বলছিলেন যে কোলেস্টেরলের সমস্যা, ব্লাড সুগারের সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা, এগুলি থেকে বের হয়ে আসতে পারবেন। জি স্যার, আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা তার আগে একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন, এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আমরা যাতে সুস্থ থাকতে পারি সেটার জন্য কিন্তু আমাদেরকে প্রতিদিনই ব্যালেন্স ডায়েট গ্রহণ করা উচিত। ব্যালেন্স ডায়েট হলো খাবারের 6টা উপাদান, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং পানি। এই 6টি উপাদান যে খাবারের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে এবং নির্দিষ্ট অনুপাতে থাকবে এবং যেটা শরীরের সব ধরনের চাহিদা পূরণ করতে পারবে, সেই খাবারটাকেই ব্যালেন্স ডায়েট বলা হয়। আজকাল দেখা যায় অনেকেই খাবার থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিচ্ছেন, আবার অনেকে শরীরের জন্য ভালো না এটা ভেবে তেল বাদ দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু আসলে একেবারেই ঠিক না। আমাদেরকে প্রতিদিনই খাবারের 6টা উপাদানই খাবারে থাকে, এরকম খাবার খেতে হবে। যদি আমরা খাবার থেকে কোনো একটা উপাদানও বাদ দিই, তাহলে কিন্তু সেটা আর ব্যালেন্স ডায়েট হলো না এবং আমাদের শরীরের জন্য সেটা কিন্তু আলটিমেটলি ক্ষতির কারণ হয়ে যাবে একসময়। হয়তোবা আমরা এই বিভিন্ন রকম ভিটামিন বা মাইক্রো নিউট্রিয়েন্টের জন্য যে ক্ষতিটা হয় আমাদের শরীরে, সেটা আমরা ইনস্ট্যান্ট বুঝতে পারবো না। এটার কিন্তু একটা লং টার্ম ইফেক্ট আমরা একটা সময় বুঝতে পারবো। সেই জন্য আমাদের খাবারটা ব্যালেন্সড হওয়া উচিত। ব্যালেন্স ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেটকে আমরা অনেকেই বাদ দিয়ে দিই, কিন্তু কার্বোহাইড্রেট যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু প্রোটিন এবং ফ্যাটের সংশ্লেষণটা বাধা পাবে বা হবে না। সেটার জন্য কার্বোহাইড্রেট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রতিদিনের কাজ করার যে এনার্জিটা আমরা পাই সেটাও কিন্তু কার্বোহাইড্রেট থেকেই আসে, যার জন্য আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় অন্তত একবেলা হলেও অল্প পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার রাখতে হবে। এই কার্বোহাইড্রেটগুলোর জন্য আমরা লাল চালের ভাত, লাল আটার রুটি, ওটস এইগুলোকে রাখতে পারি, অর্থাৎ যেগুলোকে আমরা হেলদি কার্বোহাইড্রেট বলছি বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলছি।
এছাড়াও প্রোটিনের জন্য যেগুলো লিন প্রোটিন সেগুলো আমাদের শরীরের জন্য ভালো, তাই প্রতিদিনের খাবারের তালিকায় ডিম, মাছ, মুরগি, বিভিন্ন রকম ডাল, ছোলা, মটরশুঁটি, বাদাম এইগুলো আমরা রাখতে পারি। অনেকেই আমরা ডিম খাই না। ডিম খুব পুষ্টিকর একটা খাবার, মানুষের শরীরের জন্য যতগুলো পুষ্টি উপাদান দরকার তার সবগুলোই কিন্তু আমরা ডিমে পাবো। এই জন্য ছোট থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স্ক পর্যন্ত প্রত্যেকেরই প্রতিদিন খাবারের তালিকায় একটা করে ডিম রাখা উচিত, যদি কোনো রকম সমস্যা না থাকে। তাহলে অনেক সময় দেখা যায় আমরা তেল ভালো না বলে একদম ভয়ে শুধু সিদ্ধ খাবার খাওয়া শুরু করি। আসলে তেল কিন্তু আমাদের শরীরের জন্য একটা মিনিমাম অ্যামাউন্টের দরকার হয়, অর্থাৎ আমাদের শরীরে যে ফ্যাট সলিউবল ভিটামিনগুলো থাকে সেগুলোর অ্যাবজর্পশনের জন্যও কিন্তু কিছুটা তেলের দরকার হয়। তাই একেবারে তেলবিহীন খাবারও কিন্তু আমাদের জন্য ঠিক নয়। তেলের ক্ষেত্রে হেলদি যে ফ্যাটগুলো সেগুলোকে আমাদের পছন্দ করতে হবে এবং খাবারের তালিকায় রাখতে হবে। অর্থাৎ বাদাম আমরা রাখতে পারি খাবারের তালিকায়, অথবা খাবারের তালিকায় রাখতে পারি মোনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড যে ফ্যাটগুলো আছে সেগুলোকে আমরা খাবারের তালিকায় ইনক্লুড করব। ভিটামিন এবং মিনারেলসের জন্য আমাদেরকে প্রতিদিনই খাবারের তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি এবং রঙিন ফলমূল রাখতে হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিনের খাবারের তালিকায় 25 থেকে 30 গ্রাম ফাইবার যুক্ত খাবার রাখা উচিত। এই ভেজিটেবল এবং ফল থেকে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ফাইবারটা পাবো। এছাড়াও একজন মানুষের কিন্তু প্রতিদিনই খাবারের তালিকায় 400 গ্রাম শাকসবজি এবং ফল থেকে আসতে হবে। এর মধ্যে 100 গ্রাম থাকবে ফল, 200 গ্রাম থাকবে সবজি এবং 100 গ্রাম থাকবে লিফি ভেজিটেবল অর্থাৎ শাক। এইগুলো কিন্তু খাবারের তালিকায় তাকে রাখতে হবে। এছাড়াও প্রতিদিনই কিন্তু পানির পরিমাণটাও আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক পানির চাহিদা তার ওজনের 43 মিলিলিটার পার কেজি ওজনের সাথে 43 মিলিলিটার, অর্থাৎ আমাদের দেশের ক্ষেত্রে 35 থেকে 75 বছর বয়সে একজন মানুষের প্রতিদিনের পানির চাহিদা 1.5 লিটার থেকে 3.5 লিটার পর্যন্ত হওয়া উচিত। এর সাথে সাথে যদি কারো সোয়েটিং বা ঘাম খুব বেশি হয় তাহলে কিন্তু তার পানির চাহিদা অনেক বেড়ে যাবে। এই 6টি উপাদানের সমন্বয়ে ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার যদি আমরা আমাদের খাবারের তালিকায় রাখতে পারি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো এবং আমাদের শরীরে খুব বেশি রোগ আসতে পারবে না। স্যার, আপনার কাছে সর্বশেষ জানতে চাই, আপনি সুস্থ থাকার জন্য অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন, অনেকগুলো বিষয় সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, খাদ্যাভ্যাস, সেই সাথে জানতে চাই ঘুমের ভূমিকাটা আসলে কতটুকু? অনেক। আমরা যখন ছোট থাকি, একেবারেই ছোট, তখন কিন্তু আমরা লম্বা সময় ঘুমাই, 22 ঘন্টা, দেন ফলোড বাই একটু করে ঘুম কমতে থাকে 18 ঘন্টা, দেন 12 ঘন্টা। যত বড় হই এবং এখন মোবাইল ফোনের কল্যাণে আমরা মনে করি যত জেগে থাকা যায় ততই বোধহয় স্মার্টনেস, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। আমাদের দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমের দরকার। আমেরিকান স্লিপ জার্নাল অনুযায়ী 8 ঘন্টা, কিন্তু আমরা অনেকেই মনে করি 6 ঘন্টা বা ঘুমালেই যথেষ্ট। কেউ কেউ বলেন আমি তো 5 ঘন্টা ঘুমাচ্ছি, দিব্যি সুস্থ আছি। আমার মনে হয় যে 7 ঘন্টা আমরা ঘুমাবো এবং 7 থেকে 8 ঘন্টা ঘুম আমরা এনশিওর করার চেষ্টা করব। যতটা নিরবিচ্ছিন্ন ঘুম হয় ততই ভালো। আপনি দুঃস্বপ্ন দেখবেন না বা ঘুমের মাঝে এমন কিছু দেখবেন না যেটি আপনার ঘুমকে হালকা করে দেবে, অথবা ঘুম থেকে ওঠার পরে মনে হবে আরেকটু ঘুমালে বোধহয় ভালো হতো, অথবা ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছে ক্লান্তি লাগছে, সেরকম না হয় ভালো। সেজন্য কি করণীয়? সেজন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং খাদ্যাভ্যাস। আপনি রাতের ডিনারে যত প্রোটিন কম খাবেন ততই আপনার লাভ। রাতের ডিনারটা যতটা ইজি করা যায়, আমি পার্সোনালি বলি অ্যারাউন্ড 8টার দিকে যদি আপনি ডিনার করেন, 11টার দিকে আপনি বেডে যাবেন এবং বেডে যাবার আগে যদি আপনার একটু খিদা লাগে তাহলে 1 মুঠ মুড়ি খেয়ে নিন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিশ্চয়ই আপনি করবেন সারাদিনে 1 ঘন্টা। এটি আপনার ঘুমের কোয়ালিটিকে বাড়িয়ে দেবে এবং এই দুয়ের কম্বিনেশন যখন হবে আপনার ঘুমের পরিবেশটাও আপনি ক্রিয়েট করে নিতে হবে। একটু অন্ধকার আপনার বেডরুমটা, এরকম যদি করেন তাহলে আপনার ঘুম সুস্থ থাকা সম্ভব। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। ইউ মোস্ট ওয়েলকাম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম সুস্থ থাকার জন্য আমাদের কি কি করণীয় এবং নন কমিউনিকেবল ডিজিজগুলো কি কি এবং সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি।
প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। মুখের মধ্যে লোকালি বিভিন্ন কারণে আঘাত বা কোনো অভাবজনিত কারণ বা মুখের লোকাল ব্যাকটেরিয়াল ভাইরাল বিভিন্ন কারণে যে ঘা হতে পারে সেটা তো আছেই। এর বাইরে শরীরের বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে গবেষণায় প্রমাণিত অন্তত 200 প্রকারের ঘা মুখে লক্ষণ বা উপসর্গ হিসেবে প্রকাশ পেতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।